পর্ব ২৭। আগামীকাল বকুলের গায়ে হলুদ। গায়ে হলুদ জাতীয় অনুষ্ঠানের আগের দিনটি যেমন জমজমাট হওয়া উচিত তেমন লাগছে না। বকুলের মনে হলো সবাই কেমন গা ছাড়া দিয়েছে। মোনা আপা যথারীতি অফিসে চলে গিয়েছে। আজ অফিসে না গেলে কি হতো? বাবু রান্নাঘরে ভাত নিয়ে বসেছে। সেও বোধহয় স্কুলে যাবে। কি আশ্চর্য, এত বড় উৎসবের ঠিক আগের দিনটিতে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। যেন গায়ে হলুদ খুব সাধারণ ব্যাপার। এ বাড়িতে রোজই এরকম একটা উৎসব হচ্ছে। বকুল বেশ মন খারাপ করে রান্নাঘরে গেল। ইতস্তত করে বলল, স্কুলে যাচ্ছিস বাবু? হুম। তোরা সবাই যদি যে যার ধান্দায় বেরিয়ে যাস, তাহলে ঘরের কাজগুলি কে করবে? ঘরের কি কাজ? বকুলের কান্না পেয়ে গেল। কাল তার গায়ে হলুদ, আর আজ বাবু বলছে ঘরের কি কাজ? কত কিছু করে লোকজন। ঘর সাজায়, কলা গাছ পুঁতে, কি কি রান্না হবে তার লিস্ট করে। তার বেলায় কিছুই হচ্ছে না। প্রথম দিকে বাবা খানিক উৎসাহ দেখিয়েছেন, এখন তার উৎসাহ নেই। আজ অফিসে যাবার সময় মুখটা এমন গম্ভীর করে রাখলেন। বকুলের সঙ্গে দেখা হলো, কিন্তু একটি কথাও বললেন না। এর মানে কি এই যে বকুলের বিয়েটা কেউ পছন্দ করছে না? বাবু হাত ধুতে ধুতে বলল, কি কাজ বললে না? বকুল মুখ কালো করে বলল, কোনো কাজ নেই। কাজ আবার কি? কিছু আনতে হলে বলো। আনতে হবে না কিছু। বকুল তার ঘরে চলে গেল। সে আজ সারাদিন শুয়ে শুয়ে গল্পের বই পড়বে। ৩টা গল্পের বই হাতে আছে। একটা বইয়ের নাম এক বৃন্তে দুটি ফুল। খুব নাকি ভালো বই। টিনা ভাবির মতে অসাধারণ বই। টিনা ভাবির কথার তেমন গুরুত্ব অবশ্য নেই। সে অতি অখাদ্য বইকেও মাঝে মাঝে বলে অসাধারণ। ১০ পাতা পড়বার পর বকুলের মনে হলো সে কি পড়ছে তা নিজেই বুঝতে পারছে না। এলোমেলো হয়ে যাচ্ছে, মন বসছে না। বাড়িতে কোনো লোকজন নেই। যে কাজের মেয়েটি ছিল, সে পরশুদিন মোনা আপার ২টি শাড়ি চুরি করে পালিয়েছে। কেমন নির্জন চারদিক। বকুলের গা ছমছম করতে লাগলো। তার শ্বশুরবাড়ি নিশ্চয়ই এমন নির্জন হবে না। চারপাশে লোকজন থাকবে। সেটা হবে একটা হইচইয়ের বাড়ি, আনন্দের বাড়ি। অদেখা সুখ ও আনন্দের কথা ভাবতে ভাবতে বকুলের চোখ ভিজে উঠতে লাগলো। দরজার কড়া নড়ছে। বকুলের উঠে গিয়ে দরজা খুলতে ইচ্ছে হচ্ছে না। কোনো ভিখিরি নিশ্চয়ই। আজকাল ভিখিরিরা খুব গম্ভীর ভঙ্গিতে দরজায় কড়া নাড়ে, কলিং বেল টিপে ভিক্ষা চায়। কড়া নেড়েই যাচ্ছে। এ ভিখিরি নয়। বকুল চোখ মুছে দরজা খুলল। টিনা ভাবি বিরাট একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে আছেন। ঘুমুচ্ছিলি নাকি? ১ ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছি। চোখ লাল কেন? বকুল জবাব দিল না। টিনা বিরক্ত হয়ে বলল, বাড়িঘরের এই অবস্থা কেন? এটাকে তো বিয়েবাড়ি বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন তোদের আত্মীয় স্বজন মারা গেছে। যা, ময়দার লেই তৈরি কর। কেন? কেন কি? ঘর সাজাবো। জানি তোরা কেউ কিছু করবি না। কাগজ নিয়ে এসেছি। কাঁচি আছে ঘরে? জি আছে। বের কর। বাবু কোথায়? স্কুলে। আজকের দিনটা স্কুলে না গেলে হতো না? কি সব অদ্ভুত ভাই বোন তোর। নিজের বিয়ের জন্য রঙিন কাগজের মালা বানানো খুবই অস্বস্তির ব্যাপার, কিন্তু উপায় নেই। টিনা ভাবি ছাড়বে না। মুখে কেমন অন্ধকার করে রেখেছিস কেন রে বকুল? কিছু ভালো লাগছে না ভাবি। বিয়ের ঠিক আগে এরকম হয়। হঠাৎ করে মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। ভয়টা কেটে যায় বিয়ের রাতেই। এই বলেই টিনা মিটিমিটি হাসতে লাগলো। বকুল, কি? তোকে কিছু কায়দা কানুন শিখিয়ে দেব, বুঝলি? কি কায়দা কানুন? বলবো বলবো। এত ব্যস্ত কিসের? থাক ভাবি, কিছু বলতে হবে না। কায়দা কানুন শিখতে চাই না। বকুল উঠে দাঁড়ালো। টিনা বলল, কোথায় যাচ্ছিস? চা নিয়ে আসি। তুমি তো আবার মিনিটে মিনিটে চা খাও। চায়ে চুমুক দিয়ে টিনা প্রথম যে কথাটি বলল সেটা হচ্ছে, বিয়ের রাতে তোর বোর যখন প্রথম তোর গায়ে হাত দেবে, তখন ইলেকট্রিক শক খাবার মতো লাফিয়ে উঠবি না, বুঝলি? বকুল অন্যদিকে তাকিয়ে রইল। এই জাতীয় কথাবার্তা শুনলে তার অস্বস্তি লাগে, আবার সেই সঙ্গে ভালোও লাগে। সে এরকম কেন? সে কি খারাপ মেয়ে?
বকুলের বুক হু হু করতে লাগলো। মোনা ভেবে রেখেছিল সে আজ লাঞ্চ টাইম পর্যন্ত কাজ করবে, তারপর ঘরে ফিরে আসবে। সেটা সম্ভব হলো না। সিদ্দিক সাহেব তাকে ডেকে একগাদা কাজ দিয়ে দিলেন এবং শান্ত গলায় বললেন, যেভাবেই হোক আজ ৫টায় শেষ করে দেবেন। পারবেন না? জি পারবো। গুড, ভেরি গুড। আপনি ছাড়া অন্য কেউ হলে বলতো একদিনে সম্ভব না। মুনা কিছু বলল না। সিদ্দিক সাহেব হাসতে হাসতে বললেন, মেয়েদের মধ্যে এই একটা ব্যাপার আছে, এরা সহজে চ্যালেঞ্জ গ্রহণ করে, তবে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না। আমি স্যার ৫টার মধ্যেই শেষ করে দেব। গুড। ৫টার সময় আমি অফিস থেকে বেরোবো, তখন ফাইলগুলো নিয়ে যাব। যেদিন খুব মন দিয়ে কাজ করার দরকার থাকে সেদিনে যত ঝামেলা দেখা দেয়। যেমন আজ অ্যাকাউন্টের নতুন মেয়েটি এসে গলা নিচু করে তার একগাদা সমস্যার কথা বলতে লাগলো। সেই সমস্যাও ভয়াবহ সমস্যা। তার স্বামীর ছোট ভাই তাকে একটি প্রেমপত্র লিখে বসে আছে। এই ব্যাপারটি সে তার স্বামীকে জানাবে না জানাবে না, এই হচ্ছে সমস্যা। মেয়েটির সঙ্গে মোনার তেমন কোনো আলাপ নেই। আজ হঠাৎ করে এরকম একটি জটিল সমস্যার কথা তাকে বলতে এলো কেন? মোনা একবার ভাবলো বলবে, পরে তোমার কথা শুনবো ভাই, আজ একটু ব্যস্ত আছি। কিন্তু এটা বলা সম্ভব নয়। মেয়েটি যাবার পর এলেন পালবাবু। তিনি কোনো এক তান্ত্রিক সন্ন্যাসীর খোঁজ পেয়েছেন, যিনি মানুষের ভূত ভবিষ্যৎ সবই বলতে পারেন। পালবাবুর ইচ্ছা মোনাকে নিয়ে একবার তার কাছে যাওয়া। বহু কষ্টে মোনা পালবাবুকে বিদায় করল। তখন এসে উপস্থিত হলেন শওকত সাহেব। মোনা বিরক্ত হয়ে বলল, ব্যাপার কি মামা? তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। জরুরি কথা বাসায় গিয়ে শুনবো, এখন কাজ আছে, তুমি যাও। না, এখনই বলতে হবে। বলো তাহলে, ১ মিনিটের মধ্যে বলে শেষ করতে হবে। এখানে বলা যাবে না, বাইরে আয়। বাইরে কোথায়? চল, তোদের ক্যান্টিনে যাই, জায়গাটা নিরিবিলি। ক্যান্টিনে যেতে পারবো না, যা বলার এখানেই বলো, আমি টেবিল ছেড়ে উঠবো না। শওকত সাহেব বেশ কিছু সময় চুপ করে রইলেন। মোনা তাকিয়ে রইল। বড় ঝামেলায় পড়া গেল। মামা বলো। বলছি। বলছি বলেও তিনি মুখ বন্ধ করে বসে রইলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মোনা, শুনছি। বকুলের বিয়েটা বন্ধ করে দেয়া দরকার। ওদের খবর পাঠিয়ে দে, বিয়ে হবে না। কেন? কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন। ভোর রাতে স্বপ্নটা দেখলাম। তুমি স্বপ্ন দেখেছো এজন্য বিয়ে হবে না? স্বপ্নটা শুনলে তুই বুঝবি। কিছু শুনতে হবে না, তুমি বাড়ি গিয়ে ঘুমাও। আমার কথাটা পুরোপুরি শোন। স্বপ্ন দেখলাম তোর মামি এসে আমাকে বলছে, জহির ছেলেটা ভালো না, ও আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলবে। তারপর দেখলাম বকুর শুয়ে আছে, আর জহির একটা বটি হাতে নিয়ে ঘরে ঢুকছে। এই সময় ঘুমটা ভেঙে গেল। মোনা বলল, চা খাবে মামা? শওকত সাহেব কিছু বললেন না। চা এনে দিচ্ছি, খাও, তারপর বাড়িতে চলে যাও। আর কিছু বলবি না? না। খবরের কাগজে আজকাল প্রায় খবর উঠছে, যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন। এইসব খবর পড়ে পড়ে স্বপ্ন দেখেছ? শওকত সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। মোনা শান্ত স্বরে বলল, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো, যে রাতে তুমি স্বপ্ন দেখেছ তার আগের দিনের পেপারে এরকম কোনো খবর আছে। কথা সত্যি, এ জাতীয় একটি খবর সত্যি সত্যি আছে। শওকত সাহেব উঠে দাঁড়ালেন। চলে যাচ্ছ মামা? হুম। চা খাবে না? না। বিকেল ৫টায় সিদ্দিক সাহেব এসে দাঁড়ালেন টেবিলের সামনে। নিচু গলায় বললেন, কাজটা শেষ করতে পারেননি, তাই না? মোনা বিব্রত স্বরে বলল, জি না স্যার। পর্ব ২৮। বকুলের বিয়ে হয়ে গেল। শওকত সাহেব বিয়ের অনুষ্ঠানে খুব মনমরা হয়ে রইলেন। বকুলকে নিয়ে যাবার সময়ও তেমন কোনো উচ্ছ্বাস দেখালেন না। মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন না। কেমন যেন শুকনো মুখে দাঁড়িয়ে রইলেন। বকুল খুব কাঁদল। সে সারাদিনে কাঁদছিল। কনে বিদায়ের সময় হতেই তার হেঁচকি উঠতে লাগলো। মুনা তাকে একপাশে নিয়ে গিয়ে বলল, এরকম করছিস কেন? মরা কান্না কাঁদছিস?
বৃষ্টি লাগছে শুনতে। কান্না থামা। বকুল ধরা গলায় বলল, বাবার কি হয়েছে? বাবা এরকম করছে কেন? কিরকম করছে? দেখো না কেমন করে তাকাচ্ছে। কোনো রকম করে তাকাচ্ছে না। মামা ভালোই আছে। তুই কোনো রকম হইচই না করে তোর বরের বাড়ি যা। বকুলের কান্না থামল না। জহিরকে দেখা গেল ফিসফিস করে কয়েকজনকে কী সব বলছে। নিশ্চয়ই কোনো হাসির কথা। কারণ সেই ফিসফিসানি শুনে সবাই হাসছে। মোনার মন খারাপ হয়ে গেল। যার স্ত্রী এমন বেকুল হয়ে কাঁদছে, সে হাসির কথা বলবে কেন? কেন সেই কিশোরী মেয়েটির দুঃখ বুঝবে না? মোনা জহিরকে ডেকে ভেতরে নিয়ে গেল। আলাদা করে কিছু বলার উপায় নেই। বাড়িতে মানুষ গিজগিজ করছে। বর ভেতরে এসেছে কাজেই অল্প বয়সী মেয়েগুলি চেষ্টা করছে বরের গা ঘেঁষে দাঁড়াতে। মোনা অনেক কষ্টে ওদের সরালো। জহির বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাবি, তাড়াতাড়ি ছেড়ে দিন। মোনা তার ভাবি নয়, কিন্তু সে ভাবি রাখছে। বিচার বুদ্ধি কমে এসেছে। সেও নিশ্চয়ই একটা ঘোরের মধ্যে আছে। ভাবি ডাকছো কেন জহির? আমি তোমার আপা। সরি আপা, আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলবো। বকুল খুব বাচ্চা মেয়ে, এটি খেয়াল রাখবে। বিয়ে হয়ে গেছে বলেই কিন্তু সে বড় হয়ে যায়নি। বকুলের স্বভাব চরিত্র অনেকদিন পর্যন্ত কিশোরীদের মতো থাকবে। এইসব আপনি আমাকে কেন বলছেন? যাতে তুমি বুঝতে পারো সেই জন্যই বলছি। বুঝতে পারবো না কেন? আমার যথেষ্ট বুদ্ধি বিবেচনা আছে বলেই আমার ধারণা। জহিরের চোয়াল শক্ত হয়ে গেল। গলার স্বর হলো কঠিন। মোনা ভেবে পেল না তার কথা এই ছেলেটি রাগ করছে কেন। এই ছেলেটিকে সে এখন রাগাতে চায় না। আপা, আমাদের তো এখন যেতে হয়, 9টা বেজে গেছে। চলো দেখি যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। যাবার ব্যবস্থা খুব সহজেই হলো। বকুলকে আরো খানিকক্ষণ এ বাড়িতে ধরে রাখার কেউ নেই। রাত হয়ে যাচ্ছে। উৎসব শেষ হলেই যেন সবাই বাঁচে, নিজের নিজের বাড়িতে ঘুমোতে যেতে পারে। রাত 10:30টার মধ্যে বাড়ি খালি হয়ে গেল। একেবারেই ফাঁকা। বকুলের মামির বোধহয় থাকার ইচ্ছে ছিল। মোনা কোনো রকম আগ্রহ দেখালো না। মুখ ফুটে বলে ফেলল, বাড়তি বিছানা নেই মামি, আপনার কষ্ট হবে। মোনার ইচ্ছা নয় কেউ থাকুক, একা হয়ে যেতে মন চাইছে। ডেকোরেটরের ঘর থেকে 2জন ছোকরা এসেছে। অল্প বয়সের কিন্তু ভারী ছটফটে। রাত 11টার মধ্যে সব ইটে থালা বাসন ধুয়ে ফেলল। ঠেলাগেড়ি এনে চেয়ার টেবিল সরিয়ে ফেলল। বাসি খাবারের গন্ধ ছাড়া বিয়েবাড়ির আর কোনো চিহ্ন রইল না। বাকের ঠেলাগাড়িতে মালপত্র উঠানোর তদারক করছিল। তারও কাজ ফুরিয়েছে। সে অনায়াসে চলে যেতে পারে, কিন্তু সে গেল না। তার এই বাড়িতে আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে। বিয়ের সমস্ত ঝামেলা সে একা কি করে সামাল দিয়েছে, সে বিষয়ে মোনার কাছ থেকে কিছু শোনার ইচ্ছা করছে। মোনা কিছুই বলেনি। এখন হয়তো বলবে। বাকের নিতান্ত আপনজনের ভঙ্গিতে রান্নাঘরে উকি দিল। মোনা উনুনে চায়ের পানি বসিয়েছে। বিজবিজ শব্দ হচ্ছে। সে বসে আছে মাথা নিচু করে। কাঁদছ নাকি? অস্বাভাবিক নয়। বোন চলে গিয়েছে, কাদাই উচিত। মোনা অবশ্য কাঁদছিল না। বাকেরকে দেখে বলল, কিছু বলবেন? না, কিছু বলবো না। খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালোই তো, খারাপ কেউ বলেনি। বাচ্চু বাবুর্চিকে ধরে এনেছি। খারাপ বলবে মানে? মারাত্মক বাবুর্চি। তাই নাকি? 1 নাম্বার যাকে বলে। হাই ডিমান্ড। 1 মাস আগে থেকে বলে না রাখলে পাওয়া যায় না। আমাকে না করে দিয়েছিল। শেষে পা চেপে ধরলাম। মোনা হেসে ফেলল। বাকের অপ্রসন্ন মুখে বলল, হাসছো কেন? বাবুর্চি পা ধরতে হলো তাই হাসছি। চা খাবেন? চা হচ্ছে। দাও, 1 কাপ চা খাই। বাকের মোনার সামনে উবু হয়ে বসে পড়ল। তার মুখ হাসি হাসি। আপনার খুব কষ্ট হলো বাকের ভাই? আরে না, কষ্ট কিসের? বকুল হচ্ছে আমার বোনের মতো। তার বিয়েতে কষ্ট না করলে কার বিয়েতে করব? এই পাড়ার সব মেয়ের বিয়েতেই তো আপনি কষ্ট করেন, খাটাখাটনি করেন। করেন না? তা করি। আমার বিয়েতেও কি করবেন? বাকের জবাব দিল না। আর চোখে তাকালো মোনার দিকে।
মোনা কাপে চা ঢালছে। আগুনের আছে তার মুখ লাল হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। কি, জবাব দিচ্ছেন না যে? করবেন আমার বিয়েতে খাটাখাটনি? কেন করব না? নিশ্চয়ই করব। এত মরা গলায় বলছেন কেন? শক্ত করে বলুন। বাকের চায়ের কাপে চুমুক দিল। এই কি যে অদ্ভুত কথাবার্তা। বাকের ভাই, বলো। একটা কথা বোধহয় আমি আপনাকে কোনোদিন বলিনি। কথাটা হচ্ছে, আমি আপনাকে খুবই পছন্দ করি। আপনি এবার এটাকে প্রেম বলে ধরে নেবেন না। প্রেম অন্য জিনিস। বাকের একবার ভাবল জিজ্ঞেস করে, প্রেম কি জিনিস? সে জিজ্ঞেস করল না। গম্ভীর মুখে চায়ে চুমুক দিতে লাগলো। গুছিয়ে কিছু একটা বলতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কথা মনে আসছে না। সে নিজের অজান্তেই বলে বসল, রোস্টটা বেশ নরম হয়েছিল, তাই না? মোনা অবাক হয়ে বলল, হঠাৎ রোস্টের কথা বলছেন কেন? না মানে, অনেক খাবার বেঁচে গেছে। আপনি খাবেন? দাও খাই। পাকের আর বিন্দুমাত্র খিদে ছিল না। বিয়েবাড়ির খাবার দ্বিতীয়বার খাওয়া যায় না। কিন্তু মোনা খাবার বেড়ে দেবে, বসে থাকবে সামনে, এর জন্যেও দ্বিতীয়বার খাওয়া যায়। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার গরম করছি। এখানে বসেই খাবো? না, এখানে কেন? খাবার টেবিলে যান। বাকের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, 11 নম্বর বাড়িতে ওই মেয়ে তিনটি আসলে কি জিনিস জানো? না, জানি না। জানার ইচ্ছাও নেই। ওরা হচ্ছে বাজারের মেয়ে। বাজারের মেয়ে মানে? খারাপ মেয়ে। কি সব আজে বাজে কথা যে আপনি বলেন বাকের ভাই। অসহ্য। যান, হাত মুখ ধুয়ে খেতে বসুন। আপনাকে খাইয়ে আমি শুয়ে থাকবো। প্রচন্ড মাথা ধরেছে। প্যারাসিটামল খাও। প্যারাসিটামল এখন আমি কোথায় পাবো? এনে দিচ্ছি, নো প্রবলেম। ময়না মিয়া রাত 1টার আগে দোকান বন্ধ করে না। মুনাকে কিছু বলবার সুযোগ না দিয়ে এসে রাস্তায় নেমে পড়ল। আজ সন্ধ্যায় রাতের পাখিরার অভিনয় হবে। বাকের তার কিছুই জানে না। কেউ তাকে বলেনি। এর মানে কি? তাকে কেউ কিছু বলবে না কেন? সারা বিকাল ব্যাপারটা নিয়ে সে চিন্তা করল। পরিষ্কার কোনো কারণ সে ভেবে পেল না। একটা হতে পারে, তাকে খবর দেওয়ার কথা মনে নেই। থিয়েটার মানেই অসম্ভব ঝামেলা। ঝামেলাতে মাথা এলোমেলো হয়ে থাকে। সবকিছু মনে পড়ে না। কিন্তু এই সহজ যুক্তিটি বাকেরের মনে ধরছে না। কারণ জসিমের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে। জসিম তাকে এড়িয়ে গেছে। স্পষ্ট মনে আছে, একবার সে জিজ্ঞেস করল, বই কবে নামাচ্ছ? জসিম তার উত্তর দেয়নি। ফ্যাকাশে ভঙ্গিতে হেসেছে। ফট করে তো আর ঠিক করা হয়নি আজ সন্ধ্যায় অভিনয় হবে। নিশ্চয়ই অনেক আগে থেকে ঠিকঠাক করা। জলিল মিয়ার চায়ের স্টলে সে উপস্থিত হলো সন্ধ্যার আগে। তোলা উনুনে পেঁয়াজ ভাজা হচ্ছে। জলিল মিয়া এই ব্যাপারটি নতুন শুরু করেছে। সন্ধ্যা হতেই পেঁয়াজ ও ডালপুরি ভাজা। ভালো বিক্রি হচ্ছে। ভাজাভুজির জন্য নতুন লোক রাখা হয়েছে। জলিল মিয়া ভালোই দেখাচ্ছে। বাকের বারান্দায় চেয়ার টেনে বসল। জলিল মিয়া উঁচু গলায় বলল, বাকের বাইরে পেঁয়াজু দে, চা দে। বাকের ইশারায় নিষেধ করল। জলিল মিয়া বলল, বই শুরু হতে দেরি আছে বাকের ভাই, 8টা বাজবো। মিনিস্টার আসতেছে। কি আসছে? মিনিস্টার? মিনিস্টার মানে? কি মিনিস্টার? মিনিস্টারের কি আর দেশে অভাব আছে ভাইজান? কথা খুবই ঠিক। দেশে প্রচুর মিনিস্টার আছে, কিন্তু এরা নিশ্চয়ই পাড়ার নাটকে উপস্থিত হয় না। এদের অন্য কাজ আছে। মিনিস্টারের কথা আপনি কিছু জানেন না বাকের ভাই? না। হুলস্থুল হয়ে গেছে। সিদ্দিক সাহেব ব্যবস্থা করলেন। কার্ড ছাপিয়েছে। তাই নাকি? আপনি কিছুই জানেন না? বাকের গম্ভীর মুখে বসে রইল। তাকে কিছু না বলার রহস্যটা বোঝা যাচ্ছে। সিদ্দিক সাহেবের চাল। মিনিস্টার ফিনিস্টার আনছেন। ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে নিশ্চয়ই। বাকের ভাই, বলো। চা খান 1 কাপ। স্পেশাল পাত্তি আছে। কাস্টমারদের দেই না। দিতে বলি। বলো।
জলিল চায়ের কথা বলল। তার বেশ মজা লাগছে। সে বুঝতে পারছে সিদ্দিক সাহেবের সঙ্গে বাকেরের একটা ঝামেলা শুরু হয়েছে। বাকের একা পড়ে গেছে। এই সময়ে একা থাকা মানেই ডুবে যাওয়া। সামনের দিনগুলিতে বাকেরকে আর ডেকে ডেকে চা পিঁয়াজও খাওয়াতে হবে না, স্পেশাল পাত্তির চা বানাতে হবে না। কিন্তু তাতে আর কোনো লাভ নেই। নতুন দল আসবে, স্পেশাল পাত্তি তাদের জন্য রাখতে হবে। বাকের ভাই, ও মিনিস্টার সাহেব নাকি যুব সমিতিতে অনেক টাকা পয়সা দিচ্ছেন, ঘর দিচ্ছেন। ভালোই তো। যুব সমিতি পাঠাগার হবে, 20 ইঞ্চি টিভি দিবে পাঠাগারে। ভালো। ইরশাদ সাহেবের দলটা খারাপ না, কি বলেন? খরচাপাতি করছে। জিয়া সাহেবের সময় এত খরচাপাতি করে নাই, খালি খাল কাটা হয়েছে। কি বলেন বাকের ভাই? ঠিকই বলেছ। বাকের জবাব দিল না। জলিল মিয়া হৃষ্টচিত্তে বলতে লাগলো, মিলিটারি ছাড়া এই দেশ ঠিক রাখা যাবে না। ইরশাদ সাহেব মিলিটারি মানুষ। দুই মেয়ে পলিটিশিয়ানদের কেমন চরকিবাজি দেখিয়ে দিল। ঠিক বললাম কিনা বলেন বাকের ভাই? ঠিকই বলেছ। মেয়ে মানুষদের কাজ হইল বাচ্চা দেওয়া। এই কাজ ছাড়া অন্য কোনো কাজ মেয়ে মানুষ দিয়ে হয় না। ঠিক বললাম না বাকের ভাই? বাকের উত্তর না দিয়ে উঠে এলো। জলিল মিয়ার দোকানে এখন কাস্টমার নেই। সে অনবরত বকর বকর করতে থাকবে। পলিটিক্স তার প্রিয় বিষয়। প্রেসিডেন্ট জিয়ার সময় সে ছিল জিয়া ভক্ত। এখন এরশাদ প্রেমিক। এরশাদ সাহেবের একটা বাঁধানো ছবি দোকানে ঝুলিয়েছিল। লোকজন হইচই করাতে ছবি সরিয়ে ফেলেছে। এই দেশের মানুষগুলি অদ্ভুত। যে ক্ষমতায় থাকে তাকে কেউ সহ্য করতে পারে না। সবাই তার বিরুদ্ধে চলে যায়। কেন যায়? বাকের অন্যমনস্ক ভঙ্গিতে রাস্তার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত কয়েকবার হাঁটল। রাস্তার মোড়ে টর্চ হাতে দুজন ট্রাফিক পুলিশ। এইরকম জায়গায় ট্রাফিক পুলিশ? নির্ঘাত মিনিস্টার সাহেব আসছেন সেই উপলক্ষে। একবার গিয়ে দেখে আসবে নাকি কেমন জমেছে সবকিছু। বাকের মনস্থির করতে পারল না। মুনাদের বাসায় গেলে কেমন হয়? না, তাদেরও পাওয়া যাবে না। সেজেগুজে দল বেঁধে হয়তো গিয়েছে থিয়েটার দেখতে। বাকের রওনা হলো কম্পাউন্ডওয়ালা বাড়িটির দিকে। এই বাড়ির কেউ থিয়েটারে যাবে না। এরা ঘরেই থাকবে। সে যদি গিয়ে বলে, চলুন থিয়েটার দেখে আসি, তাহলে কেমন হয়? চশমা পরা বুড়ি তার উত্তরে কি বলবে? মেয়ে তিনটাই বা কি করবে? এদের সঙ্গে এখনো কথা হয়নি, নাম পর্যন্ত জানা যায়নি। এদের নিশ্চয়ই খুব বাহারি নাম, ফুলেশ্বরী, রত্নেশ্বরী এরকম। এর নিশ্চয়ই কণা বিনু এরকম নাম রাখবে না, রাখলেও বদলে ফেলবে। গেট তালা বন্ধ। গেটের ভেতর একটি কালো রঙের গাড়ি। জবেদ আলীকে দেখা গেল গাড়ির ড্রাইভারের সঙ্গে হেসে হেসে কি বলছে। জবেদ আলীর হাতে সিগারেট। অথচ কয়েকদিন আগে এসে বলেছে সিগারেট খায় না। বাকের গেটের পাশে দাঁড়িয়ে উঁচু গলায় ডাকলো, এই যে জবেদ আলী, একটু শুনে যান। জবেদ আলী গম্ভীর মুখ করে এগিয়ে এলো। কেমন আছেন ভাই? ভালো। কি চান? কিছু চাই না, গল্পগুজব করতে আসলাম। জবেদ আলী তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। বাকের হাসি মুখে বলল, থিয়েটারে যান নাই? রাতের পাখিরা হচ্ছে। জি না, থিয়েটার দেখি না। মেয়েরাও যায় নাই? না। যায় নাই কেন? কাস্টমার এসেছে নাকি? কি বললেন? বললাম কাস্টমার এসেছে নাকি? মেয়ে তিনটা তো ব্যবসা করে, তাই না? জবেদ আলী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বাকের গম্ভীর গলায় বলল, ভদ্রপাড়ায় বেশ্যাবাড়ি খুলে ফেলেছেন? জবেদ আলী থমথমে গলায় বলল, পাগলের মতো কি বলছেন? বাকের ঠান্ডা গলায় বলল, ঠিকই বলছি, একটা কথাও ভুল বলি নাই। গেট খুলেন, বুড়ির সঙ্গে কথা বলবো। আপনি সকালবেলায় আসেন, যা বলার সকালে বলবেন। বাকের সিগারেট ধরিয়ে উদাস স্বরে বলল, দালালি কতদিন ধরে করছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে। আপনি ছাড়া আর কি আছে? নেন, সিগারেট নেন। আমি সিগারেট খাই না। একটু আগেই তো দেখলাম সিগারেট টানছেন। জবেদ আলী নিচু গলায় বলল, বাকের ভাই, আপনি সকালে আসেন, এখন হইচই করবেন না। হইচই? হইচই কোথায় করলাম?
ভাই আপনি এখন যান। সাদা শাড়ি পরা ফর্সা মহিলা বারান্দায় এসে দাঁড়িয়েছে। সে রিনরিনে গলায় বলল, কে কথা বলে রে? জবেদ আলী বলল, কেউ না আম্মা। জবেদ আলী এই মহিলাটিকে আম্মা ডাকে নাকি এটা জানা ছিল না। বাকের সিগারেট টানতে টানতে রাস্তার দিকে রওনা হলো। এখন তার বেশ একটা ফুর্তির ভাব হচ্ছে। কালো গাড়িতে করে যে ভদ্রলোক তিন কন্যার কাছে এসেছেন, তার শার্টের কলার চেপে ধরলে কেমন হয়। বাকের নিজের মনে খানিকক্ষণ হাসল। দলবল জুটিয়ে বাড়ি ঘেরাও করলে হয়, কিন্তু সবাই গেছে রাতের পাখিরা দেখতে। সেখান থেকে হাতি দিয়ে টেনেও কাউকে আনা যাবে না। বাকের মোনাদের ঘরের দিকে রওনা হলো। কাউকে ঘটনাটা বলতে না পারলে রাতে ঘুম হবে না। অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলল। পাকের হাসি মুখে বলল, খবর কি মুনা? মুনা বিরস মুখে বলল, কোনো কাজে এসেছেন? না, কোনো কাজ নেই। যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম আমার শরীরটা ভালো না, এখন চলে যান। বাসায় কেউ নেই? না, মামা কোথায় যেন গেছেন। বাবু গেছে বকুলের শ্বশুর বাড়ি। ও আচ্ছা, একা একা ভয় লাগছে না? আমার এত ভয় টয় নেই। একটা মজার খবর আছে মুনা, রহস্যভেদ হয়েছে। ভূতের কাছে মামদুবাজি, ফটাস করে হাড়ি ভেঙে ফেলেছি। ওপেন মার্কেটে পট ব্রেকিং হয়ে গেছে। কি বকবক করছেন? শুনলে লাফ দিয়ে উঠবে। লাফ দিয়ে ওঠার কোনো ইচ্ছে আমার নেই। এখন যান তো। বেশিক্ষণ না, 1 মিনিট বসবো। বাকের ঘরে ঢুকে পড়ল। সহজ গলায় বলল, চা করো 1 কাপ। চা খেয়ে যুদ্ধ হয়ে বসে গল্পটা করি। আপনি বড্ড বিরক্ত করেন বাকের ভাই। বিরক্ত করব না, 1 মিনিটের মামলা। তুমি নাটক দেখতে যাওনি? চাইনি, সে তো দেখতেই পাচ্ছেন। শুধু শুধু কথা বলা আপনার একটা বদ অভ্যাস। তা ঠিক। নাটকে মিনিস্টার সাহেব আসছেন, জানো নাকি? না, জানি না। আসুক যার ইচ্ছা। সিদ্দিক সাহেবের চাল। বেটা ইলেকশন করবে, ফিল্ড করছে, বুঝলে না? লোকজনদের খেলাচ্ছে। খেলাক, আপনি চুপ করে বসুন। চা এনে দিচ্ছে, খেয়ে বিদায় হন। নাটক যদি দেখতে চাও, নিয়ে যেতে পারি। ঘরে তালা দিয়ে চলে যাবে, নো প্রবলেম। কিচ্ছু দেখতে চাই না। মুনা ভেতরে চলে গেল। বাকের সিগারেট বের করলো। পকেটে দেয়াশলাই আছে, তবু সে রান্নাঘরে উকি দিল। ম্যাচ আছে? সিগারেট ধরাতে পারছি না। মুনা নির্বিকার ভঙ্গিতে দেয়াশলাই এগিয়ে দিল। কাজের একটা মেয়ে ছিল না, সেও নেই? না, দেশের বাড়িতে গেছে। আপনি এখানে বসেছেন কেন? বসার ঘরে গিয়ে বসুন। তুমি একা একা আছো। বাকের ভাই, বসার ঘরে গিয়ে বসুন তো। বাকের উঠে গেল। মিনিস্টার সাহেব চলে এসেছেন। অনেক মাইক টাইক লাগানো হয়েছে। এখান থেকেও পরিষ্কার শোনা যাচ্ছে। সব মিনিস্টাররা এক ধরনের ভাষায় বক্তৃতা দেন, গলা উঠানামা করে এক ভঙ্গিতে। এক এক সরকারের মন্ত্রীদের এক এক ধরনের বক্তৃতা। শেখ মুজিবের মন্ত্রীরা আঙুল দেখিয়ে বক্তৃতা করতেন, রেসকোর্স ময়দানে মুজিবের ভাষণের নকল করতেন। এরশাদ সাহেবের মন্ত্রীরা সবাই খুব আল্লাভক্ত, সবাই কোরআন শরীফ থেকে উদ্ধৃতি দেন। তাদের বক্তৃতায় ইহকালের চেয়ে পরকালের কথা বেশি থাকে। বক্তৃতা শুনলে মনে হয় ওয়াজ করছেন। বাকের শুনল মিনিস্টার সাহেব বলছেন, যুবকদের সমাজের প্রতি দায়িত্ব আছে। যুবকদের অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর নির্দেশিত পথ, কারণ সেই পথেই ইহকাল ও পরকালের জন্য মঙ্গল নিহিত। মুনা চা এনে সামনে রেখে ক্লান্ত গলায় বলল, বাকের ভাই, আমার শরীরটা ভালো না। চা খেয়ে আপনি চলে যান। হয়েছে কি? কি জানি কি, বমি বমি লাগছে। নো প্রবলেম, 2টি অ্যাবোমিন ট্যাবলেট নিয়ে এসছি। আপনাকে কিছু আনতে হবে না প্লিজ। পাকের চায়ে চুমুক দিল। মোনা তার সামনেই বসে আছে, চোখ ঈষৎ রক্তাভ। সন্ধ্যাবেলাতে এই ঘন ঘন হাই তুলছে। কেমন কঠিন একটা ভঙ্গি তার চারদিকে। মেয়েরা এমন কঠিন হলে ভালো লাগে না। রাত 11:30টার দিকে শেষবারের মতো চা খাবার জন্য বাকের বের হলো। ভাইয়ের বাসায় থাকার সময় তাকে এই কষ্টটা করতে হতো না।
শোবার আগে ১ কাপ চা পাওয়া যেত। এখন বাইরে থেকে খেয়ে আসতে হয়। অস্বস্তিকর ব্যাপার। বিছানায় বসে চা খাওয়া আর দোকানের চেয়ারে বসে চা খাওয়ার একটা বড় রকমের পার্থক্য আছে। জলিল মিয়া তার স্টল বন্ধ করে দিয়েছে। সাধারণত ১২টার দিকে বন্ধ হয়। আজ সকাল সকাল বন্ধ হলো। বাকির এগিয়ে গেল মেইন রোডের দিকে। সেখানে হোটেল আকবরিয়া সারা রাত খোলা থাকে। বাকের ভাই, বাকের ভাই। বাকের থমকে দাঁড়ালো। জসিম লম্বা পা ফেলে এগিয়ে আসছে। তার মধ্যে ব্যস্ত একটা ভঙ্গি। মনে হচ্ছে বেশ ফুর্তিতে আছে। কি খবর জসিম? জি, খবর ভালো। তোমাদের নাটক হলো কেমন? জসিম খানিকটা চুপসে গেল। নিচু গলায় বলল, ভালো হয়েছে। ভালো হলেই ভালো। মিনিস্টার এসেছিল নাকি? হুম। গুড, ভেরি গুড। আমি আপনাকে খুঁজছিলাম বাকের ভাই। দুবার আপনার ঘরে গিয়ে খুঁজে এসেছি। কি জন্যে? জসিম ইতস্তত করতে লাগলো। যেন কোনো একটি অপ্রিয় প্রসঙ্গ তুলতে চায়, কিন্তু সাহসে কুলোচ্ছে না। সে অকারণে কাশতে লাগলো। বলে ফেলো কি ব্যাপার? আপনি জবিদ আলীকে কি বলেছেন? বাকেরের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে দাঁড়িয়ে পড়ল। আজ সন্ধ্যার কথা বলছো? হুম। তা দিয়ে তোমার কি? জবেদ আলীর সঙ্গে তোমার কি? জবেদ আলী বেশ্যার দালাল। তুমি করো দোকানদারি। তাকে কি বললাম না বললাম তাতে তোমার গায়ে লাগছে কেন বুঝলাম না। না, আমার কিছু না। সিদ্দিক সাহেবের কাছে ওরা গিয়েছিল। সিদ্দিক সাহেব আমাকে খবর দিয়ে আনালেন। আমাকে আর মাখনা ভাইকে বললেন। জসিম থেমে গেল। পাকের গম্ভীর স্বরে বলল, কি বললেন? বললেন আপনাকে সাবধান করে দিতে। ঝামেলা করলেও অসুবিধা হবে। কি অসুবিধা হবে? জসিম চুপ করে রইল। বাকের কড়া গলায় বলল, তোমরা সিদ্দিকের সঙ্গে গিয়ে জুটেছ? তা না, উনি পাড়ার একটা মাথা। কবে থেকে পাড়ার মাথা হলো? কি, কথা বলছো না যে? গিয়ে বলবে তোমার পাড়ার মাথাকে। আমি তার মুখে পেচ্ছাব করে দেই। জসিম রুমাল দিয়ে তার ঘাড় মুছতে লাগলো। বাকের বলল, কি, বলতে পারবে না? এটা কেমন করে বলি বাকের ভাই? অসুবিধা কি? আমি যেমন বললাম সেরকম বলবে। তোমাদের কাজই তো হচ্ছে একজনের কথা অন্যজনকে বলা। আপনি যাচ্ছেন কোথায়? চা খেতে চাই। হোটেল আকবরিয়ে। খাবে নাকি? জি না। না খেলে চলে যাও। সিদ্দিক সাহেবকে খবরটা দাও। মুখে পেচ্ছাবের কথাটা গুছিয়ে বলবে। ওটা বাদ দিও না। জসিম শুকনো মুখে চলে গেল। হোটেল আকবরিয়ার মালিক দিলদার মিয়া খুবই যত্ন করল। নিজে উঠে গিয়ে চা নিয়ে এলো। বসলো মুখোমুখি। দিলদার মিয়ার মুখে বসন্তের দাগ। চিবুকের কাছে একগোছা কুৎসিত দাড়ি। তবু বাকেরের দিলদার মিয়ার সঙ্গে গল্প করতে বেশ লাগলো। সে ঘরে ফিরল রাত ১টায়। রাত ২টায় পুলিশ তাকে ধরে নিয়ে গেল। অভিযোগ গুরুতর। বেআইনি অস্ত্র রাখা। জনগণের উপর জোর জবরদস্তি। সে ধরা পড়ল গুন্ডা আইনে। তার কাছে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না। কিন্তু পরদিনের পত্রিকায় তার ছবি ছাপা হলো। তার সঙ্গে যেসব অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তার ছবিও উঠল। একটি পিস্তল, ২টি ৯ ইঞ্চি ড্যাগার এবং ৩টি তাজা হাতবোমা। পর্ব ২৯। বকুলের বিয়ে হয়েছে ১ সপ্তাহ হয়ে গেল। ১ সপ্তাহ অনেক লম্বা সময় নেয়। কিন্তু তার কাছে মনে হচ্ছে অনন্তকাল ধরে সে বউ সেজে ঘুরে বেড়াচ্ছে। রাতে ঘুমোতে যাচ্ছে একজন পুরুষ মানুষের সঙ্গে। মানুষটিও যেন তার সঙ্গে অনন্তকাল ধরেই ঘুমুচ্ছে। গায়ে ঘামের গন্ধ। সে কথা বলে উঁচু গলায়। রেগে ওঠে অল্পতে। বিয়ের ২য় দিনেই সে বলল, পিঠটা একটু চুলকে দাও তো বকুল। কি অদ্ভুত কথা। ঘর ভর্তি মানুষজন। সে বসে আছে টানা বারান্দায়। লোকজন আসা যাওয়া করছে। এর মধ্যে পিঠ চুলকে দেবে কি? কিন্তু জহির শার্ট খুলে খালি গায়ে বসে আছে। অসহিষ্ণু গলায় বলল, আহ, দেরি করছো কেন? নতুন বউকে কেউ এমন কড়া গলায় কিছু বলে? বকুলের চোখে পানি এসে যাচ্ছিল। সে বহু কষ্টে পানি সামলালো এবং হাত রাখলো জহিরের পিঠে। জহির বিরক্ত মুখে বলল, এরকম শান্তিনিকেতনের কায়দায় সুরসুরি দিচ্ছ কেন?
ভালো মতো চুলকাও। কি বিশ্রী কথা বলার ভঙ্গি! বিয়ের পর মানুষটাকে বকুলের মোটেও ভালো লাগছে না। দুপুরের পর থেকেই তার শুধু মনে হতে থাকে সন্ধ্যা এসে পড়ছে। একসময় সন্ধ্যা মিলাবে এবং জহির সবার সামনেই দরজা বন্ধ করে ঝাপটাঝাপটি করতে করতে বলবে, তুমি এমন মাছের মতো পড়ে থাকো কেন? তোমার অসুবিধাটা কি? বকুল শুধু মনে মনে বলবে, আহ, আজকের রাতটা পার হোক। একসময় সেই রাত পার হয়, কিন্তু আবার নতুন একটি রাত আসতে শুরু করে। একটি বিবাহিত মেয়ের জীবন মানেই কি একের পর এক গ্লানিময় ক্লান্তির দীর্ঘ রজনী? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, কিন্তু কাকে করবে? টিনা ভাবেনি। তাকে চিঠি লেখা যায়, কিন্তু চিঠি লিখতে ইচ্ছা করে না। ইদানিং তার বারবার মনে হয় সবাই ইচ্ছা করে তাকে জলে ফেলে দিয়েছে। সবাই জানতো তার এই অবস্থা হবে, কিন্তু কেউ তাকে বলেনি। বিশাল এই বাড়িতে তার শুধু হাঁপ ধরে। প্রায় মনে হয় নিঃশ্বাস নেবার মতো বাতাস নেই কোথাও। অথচ কি খোলামেলা বাড়ি! তাদের শোবার ঘরের দক্ষিণ দিকের জানালা খুলে দিলে বাতাসে বিছানার চাদর সব উড়িয়ে নিয়ে যায়। টানা বারান্দা এত প্রশস্ত যে নেটটা নিয়ে ব্যাডমিন্টন খেলা যায়। একতলার বেশিরভাগ ঘরই তালাবদ্ধ, থাকার লোক নেই বলে ব্যবহার হয় না। তার শাশুড়ি প্রথম দিনেই সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, সারাক্ষণই কথা বললেন। এই যে দেখো মা, পাশাপাশি দুই ঘর। তোমার শ্বশুর বলতেন অতিথি ঘর, অতিথি এলে থাকবে। কত বড় ঘর দেখলে? ইচ্ছা করলে বাইজি নাচান যায়। তোমার শ্বশুর সাহেবের মাথাটা ছিল খারাপ, টাকা পয়সা যা ছিল সব ঢেলেছে এই বাড়িতে। তা না করে যদি জমি জমা করতো, তাহলে আজ তোমরা পায়ের উপর পা তুলে থাকতে পারতে। বুঝলে মা, এই বংশই হচ্ছে পাগলের। আমার ছেলেও পাগল। এখন বুঝতে পারছো না, কয়েকদিন যাক বুঝবে। এই যে দেখো, এটা দেখো, লাইব্রেরি ঘর। রাজ্যের বই আছে এখানে। পোকায় কেটে সব শেষ করেছে। একটা বই আস্ত নেই। বই পড়ার অভ্যাস আছে? থাকলে আমার কাছ থেকে চাবি নিয়ে যেও। তবে মা, রাতের বেলা একা একা এই ঘরে আসবে না। সবাই বলে কি সব নাকি দেখে। আমি নিজে কোনোদিন দেখি নাই। তোমার শ্বশুর সাহেবকে নাকি দেখে ইজি চেয়ারে শুয়ে বই পড়ছে। যত বানানো কথা, শুনলে আগে গা জ্বলে যায়। জহির নিজেও বাড়ি প্রসঙ্গে অনেক কথা টথা বলল। বকুলকে খানিক ঘুরিয়ে দেখালো, ছাদে নিয়ে গেল। হৃষ্টচিত্তে বলল, বাড়ি কেমন দেখলে? ভালো। ২১টা ঘর আছে, অথচ দুটো মাত্র বাথরুম, তাও একতলায়। বাবার একটা নেশাই ছিল, ঘর বানানো। কি করে রুমের সংখ্যা বাড়ানো যায়, অথচ মানুষ মাত্র ৩ জন। এরকম অদ্ভুত শখ হলো কেন? কে জানে কেন। গৌরীপুরের মহারাজার বাড়ি দেখে বোধহয় এই নেশা চেপেছিল। লোকজনের বাড়ির সামনে পেছনে খোলা জায়গা টায়গা থাকে, বাগান টাগান করে। এইসব কিচ্ছু নেই, সবটা জায়গা জুড়ে বাড়ি। কিছুদিন পর এটা হবে ভূতের বাড়ি, কেউ থাকবে না। বকুল ক্ষীণস্বরে বলল, মা আমাকে লাইব্রেরি ঘরে একা একা যেতে নিষেধ করেছেন। জহির বিরক্ত মুখে বলল, যত ফালতু ব্যাপার। যেখানে যেতে ইচ্ছা হয় যাবে। ভূত প্রেত গল্পের বই ছাড়া অন্য কোথাও নেই। তুমি আবার ভূত বিশ্বাস করো না তো? অল্প অল্প করি। এখন থেকে আর করবে না। তবে শোনো, রাতের বেলা বাথরুমে যেতে হলে আমাকে ডেকে তুলবে। একা একা যাবার দরকার নেই। আমি দোতলায় বাথরুমের ব্যবস্থা করছি। কালই রাজমিস্ত্রি লাগাবো। সত্যি সত্যি ভোর হতেই রাজমিস্ত্রি চলে এলো। বকুলের শাশুড়ি মুখ কালো করে ফেললেন। এত টাকা খরচ করে বাথরুম বানানোর তার কোনো ইচ্ছা নেই। দিন তো চলে যাচ্ছে। ওদের দোতলায় অসুবিধা হলে একতলায় চলে এলেই পারে। ঘর তো সব খালিই পড়ে থাকে। মা এবং পুত্রের মধ্যে একটা ঠান্ডা লড়াই হয়ে গেল। এ জাতীয় লড়াই বকুল আগে দেখেনি। সে কি করবে বুঝতে পারল না। শাশুড়ি তার ঘরে শুয়ে কাঁদছেন। জহির চায়ের কাপ হাতে রাজমিস্ত্রিদের কাজের তদারক করছেন হাসি মুখে। বকুল শুকনো মুখে একবার যাচ্ছে শাশুড়ির কাছে, একবার আসছে জহিরের কাছে। বাড়িতে আর লোকজন বলতে দুটি কাজের মেয়ে এবং শমশের নামের একজন গোমস্তা ধরনের মানুষ, যার একমাত্র কাজ হচ্ছে বাজার করে এসে রোদে পিঠ মেলে বসে থাকা। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন যারা এসেছিল, তারা একদিন পরই বিদায় হয়েছে। বকুলের শাশুড়ির তাদের প্রত্যেকের সঙ্গেই ঝগড়া হয়েছে। ঝগড়ার কারণ হচ্ছে বিয়েতে দেয়া উপহার। তিনি বকুলের চাচি শাশুড়িকে সবার সামনেই বললেন, 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার। তার বউয়ের জন্য যে শাড়ি আনলেন, সেই শাড়ি তো আমার কাজের মেয়েও পরে না। আমার একটা ইজ্জত নেই?
ছেলের বউয়ের কাছে আমার মুখ ছোট হলো না? আপনি ২ মেয়ের বিয়ে দিয়েছেন। এদের প্রত্যেকের বিয়েতে আমি সোনা দিয়েছি। দেইনি? আমার ছেলে কি নদীর পানিতে ভেসে এসেছে? কঠিন, কঠিন কথা খুব সহজ মুখে বলে যাচ্ছেন। রোগা ফর্সা ও সুন্দর মহিলাটি কাঁদতে লাগলেন। কি অস্বস্তিকর অবস্থা। ৫ দিনের মাথায় বাবু এসে উপস্থিত। একা একা চলে এসেছে। হাতে নতুন কেনা সুটকেস। বকুলের বিস্ময়ের সীমা রইল না। বিস্ময় এবং আনন্দ। তার ইচ্ছা করছিল ছুটে গিয়ে বাবুকে জড়িয়ে ধরে খানিকক্ষণ খুব কাঁদে। কিন্তু তা সম্ভব নয়। শাশুড়ি বাবুর সঙ্গে কথা বলছেন। জহির দোতলা থেকে নেমে এসেছে। বাবুর শোবার জায়গা হলো একতলায়। বকুল অবাক হয়ে লক্ষ্য করল বাবুর ঘর গোছগাছ করে দেবার জন্য জহির নিজেই উদ্যোগী হয়েছে। বকুল এটা ঠিক আশা করেনি। তার কেন জানি মনে হচ্ছিল জহিরের এখন আর তার বা তার পরিবারের কারোর প্রতি কোনো আগ্রহ নেই। রাতের বেলা বকুলকে খানিকক্ষণ কাছে পেলেই তার হবে। সমস্ত ভালোবাসাবাসি রাতের খানিকক্ষণ সময়ের জন্যে। সে ভেবে পাচ্ছে না এই ব্যাপারটি কি শুধু তার ক্ষেত্রেই সত্যি, না পৃথিবীর সব মেয়েদের বেলাতেও সত্যি। বকুলের আনন্দের সীমা রইল না যখন জহির বলল, তুমি বরং আজ রাত তোমার ভাইয়ের সঙ্গে ঘুমাও। বকুল তাকিয়ে রইল। জহির বলল, বেচারা একা একা ভয় টয় পেতে পারে। তাছাড়া তোমার নিজেরও ভাইয়ের সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে নিশ্চয়ই। রাত জেগে গল্প করো। আনন্দে বকুলের চোখে পানি এসে গেল। সে কি বলবে বুঝতে পারছে না। তার ইচ্ছা করছে এমন কিছু বলতে যাতে জহির খুব খুশি হয়, কিন্তু তেমন কোনো কথা তার মনে আসছে না। সে শুধু বলল, তোমার অসুবিধা হবে না তো? অসুবিধা? অসুবিধা হবে কেন? ঠিকই তো। তার অসুবিধা হবে কেন? বকুল কথাটা বলেছে খুব বোকার মতো। জহির বলল, এক কাজ করলে কেমন হয়? বাবুকে এখানে রেখে দেয়া যায় না? এখানে রেখে দেব? হ্যাঁ, তোমার সঙ্গে থাকবে, পড়াশোনা করবে। বিরাট বাড়ি খালি পড়ে আছে। তাছাড়া ও থাকলে তোমার একজন সঙ্গী হবে। সত্যি বলছো? সত্যি বলছি মানে? না, মানে তুমি চাও ও এখানে থাকুক? না চাইলে শুধু শুধু বলবো কেন? চাই বলেই তো বলছি। তাছাড়া আমি যখন এখানে থাকবো না, তুমি তখন খুবই লোনলি হয়ে পড়বে। বকুল অবাক হয়ে বলল, তুমি এখানে থাকবে না মানে? মা যে বলল তুমি এখানেই থাকবে। আমি কি এই মফস্বলে পড়ে থাকবো নাকি? কি যে তুমি বলো, ঢাকা ছাড়া আমি থাকতে পারি না। তুমি ঢাকা থাকলে আমিও ঢাকা থাকবো। জহির নিষ্প্রিয় ভঙ্গিতে বলল, পাগল হয়েছ? মা যতদিন বেঁচে আছেন ততদিন তোমার এখানেই থাকতে হবে। কেন? এই শর্তেই মা তোমাকে বিয়ে করার ব্যাপারে মত দিয়েছেন। বকুল অবাক হয়ে তাকিয়ে রইল। জহির হাসতে হাসতে বলল, মা বড় কঠিন জিনিস। যতদিন যাবে ততই বুঝবে। তুমি শোবার আগে এক জগ পানি এবং একটা গ্লাস দিয়ে যাবে। জহির ঘুমাবার আয়োজন করল। রাতে বাবুর সঙ্গে তেমন কোনো কথাবার্তা হলো না। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। তাছাড়া এমনিতেও তার বোধহয় কথা বলতে ইচ্ছা করছে না। সে ঘাড় বাঁকিয়ে বলল, এই ঘরে ঘুমোতে হবে না। বকুল বলল, ঘুমালে কি অসুবিধা? বাবু তার জবাবে মুখ অন্ধকার করে বসে রইল। বাসার খবর কি? একবার তো বললাম বাসার খবর। মোনা আপা কোনো চিঠি দেয়নি? না, দেয়নি। দিলে তো তোমার কাছেই দিতাম। লুকিয়ে রাখতাম নাকি? চিঠি দিল না কেন? আমি কি জানি কেন দেয়নি। বকুল ছোট নিঃশ্বাস ফেলে বলল, আমার কথা বোধহয় সবাই ভুলে টুলে গেছে। বাবু চুপ করে রইল। তার মুখ দেখে মনে হচ্ছে সে বকুলের এই কথা সমর্থন করছে। বকুল বলল, তোর মাথা ব্যথা এখনো হয়? হয়। এখন হচ্ছে? না। হলে বলিস। তোর দুলাভাইয়ের কাছ থেকে ওষুধ এনে দিব। আমার কোনো ওষুধ টষুধ লাগবে না। বাবু চাদর দিয়ে মাথা ঢেকে ফেলল। বকুল নরম গলায় বলল, তুই আমার সঙ্গে কথা বল বাবু। এরকম করছিস কেন? তুই এসেছিস আমার এত ভালো লাগছে। বাবু মুখের উপর থেকে চাদর সরিয়ে ফেলল।
বকুল হঠাৎ বলে ফেলল, আমি এখানে খুব কষ্টে আছি রে বাবু। আমার কিছু ভালো লাগে না। মরে যেতে ইচ্ছা করে। কেন? তাও জানি না। বিয়ে করার জন্য তো তুমি পাগল হয়ে গিয়েছিলে। বকুল চুপ করে রইল। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। একবার ইচ্ছে করলো জহিরের কাছে ফিরে যেতে। এই ইচ্ছেটা কেন হলো তাও সে ঠিক ধরতে পারল না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। অর্থহীন সব চিন্তাভাবনা আসছে মাথায়। বাইরে কাক ডাকছে। কাকের ডাকের সঙ্গে নানান রকম পাখপাখালির ডাকও কানে আসছে। ভোর হয়ে যাচ্ছে বোধহয়। ঘুমহীন রাত একটি কেটে গেল। তার কেন যেন মনে হলো এরকম নিদ্রাহীন রজনী আরো অনেক আসবে তার জীবনে। সে খানিকক্ষণ কাঁদল। এই কান্নাও কেমন অন্যরকম। আগে কাঁদলে মন হালকা হয়ে যেত, ভালো লাগতো। এখন লাগছে না, মন ভারী হয়ে যাচ্ছে। বিয়ে কি মানুষকে এমনভাবে বদলে দেয়? টিনা ভাবি বিয়ে নিয়ে কত গল্প করেছে। এরকমও যে হয় তা তো কখনো বলেনি। এটি সে লুকিয়ে রাখলো কেন? নাকি সবার জীবনে এরকম হয় না? বেছে বেছে বকুলদের মতো মেয়েদের বেলাতেই এরকম হয়। বকুলের ধারণা হলো সে নিশ্চয়ই খুব খারাপ মেয়ে। খারাপ মেয়েদের এরকম শাস্তি হয়, হওয়াই উচিত। ভোরবেলায় এক কাণ্ড হলো। জহির এসে বলল, আই বাবু, ঘোড়ায় চড়বে? বাবু অবাক হয়ে বলল, ঘোড়া পাবেন কোথায়? কোথায় বাবু সেটা আমি দেখব। তুমি চড়বে কিনা বলো। না, চড়বো না। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। আমরা ছোটবেলায় চড়তাম। একটা বেতো ঘোড়া আছে, নড়ে চড়ে না। বাবু হাসি মুখে বলল, আপনার ছোটবেলার ঘোড়া সেটা কি আর এখনো আছে? মরে ভূত হয়ে গেছে। তাও তো কথা। দাঁড়াও, খোঁজ নিয়ে দেখি। এসব জায়গায় ঘোড়া পাওয়া যায়। শীতের সময় ঘোড়ার পিঠে করে ভাটি অঞ্চলে মাল যায়। আধা মরা ঘোড়া। চড়তে খুব আরাম। লাভঝাপ নেই। বকুল অবাক হয়ে দেখল সত্যি সত্যি দুপুর নাগাদ এক ঘোড়া উপস্থিত। দাড়িওয়ালা এক বুড়ো ঘোড়ার দড়ি ধরে দাঁড়িয়ে আছে। বাবু ঘোড়ার পিঠে বসে আছে, মুখ ভর্তি হাসি। বাবুর মুখে এমন হাসি বকুল আগে দেখেনি। বকুলের মনে হলো জহির বাবুকে মুগ্ধ করতে চেষ্টা করছে। মাকড়সার সূক্ষ্ম জালের মতো চাল। চোখে দেখা যায় না, কিন্তু আটকা পড়ে যেতে হয়। একবার আটকা পড়ে গেলে বেরোবার পথ থাকে না। পর্ব ৩০। পুলিশের হাঙ্গামায় বাকের এর আগেও দুবার পড়েছে। প্রথমবার ভয় ভয় করছিল। জিপে করে থানায় যাবার সময় তার বুক কাঁপছিল এবং প্রচন্ড রকম পিপাসা বোধ হচ্ছিল। থানায় পৌঁছে অবশ্য ভয়টা কেটে গেল। ওসি সাহেব চমৎকার ব্যবহার করলেন। এমনভাবে কথাবার্তা বলতে লাগলেন যেন বাকের তার দীর্ঘদিনের চেনা মানুষ। চা সিগারেট খাওয়ালেন। ঘন্টা দুয়েক পর বললেন, আচ্ছা ভাই যান। কেনই বা তাকে এনেছিল, কেনই বা তাকে ছেড়ে দিয়েছিল, তা বাকের জানতে পারেনি। জানার চেষ্টাও করেনি। ইয়াদ অবশ্য খুব ছোটাছুটি করেছে। নানান জায়গায় টেলিফোন করেছে। সেই সব টেলিফোনের একটি ভূমিকাও হয়তো আছে। থানার সেকেন্ড অফিসার বাকেরকে নামিয়ে দিতে জিপে নিয়ে এলেন। লোকটির বয়স অল্প। বয়সের তুলনায় চেহারা বেশ কঠিন। কথা বলে খ্যাসখ্যাসে গলায়। কিন্তু লোকটিকে বাকেরের পছন্দ হয়েছিল। সে জিপে আসতে আসতে বলল, সবসময় মাস্তানরা কি করে জানেন? ক্ষমতায় যে দল থাকে তার সঙ্গে সঙ্গে থাকে। তাদের টিকে থাকার স্বার্থেই তারা তা করে। ক্ষমতাসীন দলের ওদের দরকার। ওদেরও সরকারি সাপোর্ট দরকার। মাঝখান থেকে আমরা বসে বসে কলা চুষি। বাকের বলল, সরকারি দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেকেন্ড অফিসার সেই কথা তেমন কোনো গুরুত্ব দিল না। বিরস মুখে সিগারেট টানতে লাগলো। সস্তা সিগারেট। গন্ধে মাথা ধরে গেল বাকেরের। পুলিশের অফিসাররাও যে সস্তা সিগারেট খায় তা বাকেরের জানা ছিল না। সে সিপাহীদের হাতেও 5-5 প্যাকেট দেখেছে। দ্বিতীয়বার পুলিশ হাঙ্গামা হলো মইউদ্দিন ব্যাপারীর নামের একটা লোকের জন্য। সে বাকের এবং ইয়াদের নামে কেস করে দিল। দোকানের ক্ষতিসাধন ও লুণ্ঠন। অভিযোগও গুরুতর। মঈনুদ্দিনের কোমরে জোর ছিল। তার এক খালাতো ভাই প্রতিমন্ত্রী। কাজেই পুলিশ এসে ধরে নিয়ে গেল বাকের এবং ইয়াদকে। সেবার 5 ঘন্টার মতো থাকতে হলো থানায়। ওই 5 ঘন্টার মধ্যে কে বা কারা যেন মঈনুদ্দিন ব্যাপারীর দোকানে আগুন লাগিয়ে দিল। 5-6 লাখ টাকার জিনিস নিমেষে উধাও। দিনে দুপুরে 3টা বোমা ফাটালো মঈনুদ্দিন সাহেবের বাড়ির সামনে। বাকের ছাড়া পেয়ে আসা মাত্র মঈনুদ্দিন সাহেব কাদো কাদায় মুখে দেখা করতে এলেন। জড়িত গলায় বললেন, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। অন্যের পরামর্শ পড়ে এই ব্যাপার।
এখন আপনি যদি জিনিসটা ক্ষমার চোখে না দেখেন তাহলে তো মুশকিল। আপনি আমার ছোট ভাইয়ের মতো। বড় ভাই যদি না বুঝে একটা কাজ করে। জিপে করে পুলিশের কাছে যাওয়াটাই একসময় একটি আনন্দের ব্যাপার ছিল। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে। নেতা নেতা একটা ভাব মনে হচ্ছে। কিন্তু আজ সেরকম মনে হচ্ছে না। বাকেরের মনে হলো এবারের ব্যাপারটা অন্যরকম। কারণ থানার ওসি এক পর্যায়ে তাকে বলল, এইবার আপনার তেল কমাবো। একটা থানার ওসি তার সঙ্গে এইভাবে কথা বলবে কেন? রহস্যটা কোথায়? এই লোকই তো আগের দুবার তাকে ভাই ভাই বলেছে। চা এবং গরম ডাল পুরি এনে খাইয়েছে। ফেরত পাঠিয়েছে পুলিশের জিপে। আজ সে ৩ ঘন্টা যাবৎ কাঠের একটা বেঞ্চিতে বসে আছে। ওসির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে তাকে চিনতেই পারছে না। একটা লোককে ধরে নিয়ে এসেছে, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। ওসি সাহেব বিয়েবাড়ির এক লম্বা চওড়া গল্প ফেলেছেন। সবাই আগ্রহ করে গল্প শুনছে। সিতাবগঞ্জে বরযাত্রী যাবে। ভুলে গিয়ে উঠেছে নবীগঞ্জে। সেখানেও এক মেয়ের বিয়ে। সাজানো বাড়ি দেখে সবাই গিয়ে বর নিয়ে উঠল। মাইকে গান টান বাজছে। কনেপক্ষী ওদের মধ্যে কানাঘুষা হচ্ছে। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। অচেনা বর, অচেনা লোকজন। দীর্ঘ গল্প। শেষই হতে চায় না। যারা শুনছে তারা হেসে গড়িয়ে পড়ছে। উৎসাহ পেয়ে ওসি সাহেব রসালো জায়গাগুলি দ্বিতীয়বার করে বলতে লাগলেন। বাকেরের মনে হলো এই গল্প শেষ হবা মাত্র দ্বিতীয় একটি গল্প শুরু হবে। সে শুকনো মুখে বলল, এক গ্লাস পানি খাবো। ওসি সাহেব বললেন, পানি খেলেই পেচ্ছাপ পেয়ে যায়। চুপচাপ বসে থাকেন। ঠান্ডার দিনে এত কিসের পানি খাওয়া খাওয়ি। এতেই হাসির স্রোত বয়ে গেল। বাকেরের বিস্ময়ের সীমা রইল না। দুপুর ১টা পর্যন্ত বাকির একই জায়গায় বসে রইল। একটার সময় ওসি সাহেব বললেন, ওকে হাজতে ঢুকিয়ে দিন। বাকের বলল, কি ব্যাপার আমাকে বলুন। ওসি সাহেব বললেন, সময় হলে সবই শুনবেন। সময় হয় নাই। এখনো বাকি আছে। এই কথাতেও একটি হাসির স্রোত বইল। এ থানার ওসি সাহেব যে একজন রসিক ব্যক্তি, সে পরিচয় বাকের এর আগে টের পায়নি। বিভিন্ন পরিবেশে মানুষের বিভিন্ন পরিচয় পাওয়া যায়। হাজতের ছোট্ট ঘরটায় ৯ জন হাজতি। এর মধ্যে একজন অসুস্থ। সে বিকট শব্দে বমি করছে। বমির চাপে চোখ উল্টে আসছে। কেউ তা নিয়ে মাথা ঘামাচ্ছে না। সবার চোখের দৃষ্টিতে এক ধরনের উদাস ভাব। দরজার পাশে সেন্ট্রি পুলিশ দাঁড়িয়ে আছে। চোখে মুখে রাজ্যের নির্লিপ্ততা। বমি করার ব্যাপারটি সে দেখছে, কিন্তু সে দৃশ্য তার মনে কোনো ছাপ ফেলছে না। বাকের বলল, ভাই, এসব পরিষ্কার করার ব্যবস্থা করুন। লোকটাকে একটা ডাক্তার দেখান। পুলিশটি কোনো শব্দ করল না। বাকের দ্বিতীয়বার বলল, কি ব্যাপার ভাই, কিছু করুন। সন্ধ্যাবেলা জমাদার আসবে, তখন পরিষ্কার হবে। লোকটাকে এক গ্লাস পানি এনে দিন। পুলিশটি বড় একটি টিনের মগে এক মগ পানি এনে দিল। বাকেরের ধারণা ছিল সন্ধ্যার আগেই অনেকে আসবে তার কাছে। তার ভাই হয়তো আসবে না, কিন্তু লোক পাঠাবে। সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে কষ্ট করে। ঘরে বমির কুৎসিত গন্ধ। সবাই নাকে রুমাল চাপা দিয়ে বসে আছে। টাক মাথার গোফওয়ালা একটি লোক বলল, বড় ভাই, আপনার কাছে সিগারেট আছে? বাকের বলল, না। টাকা তো আছে। সেন্ট্রিকে দেন, সিগারেট এনে দেবে। ওকে ৫টা টাকা দিতে হবে। আমার কাছে দেন, ব্যবস্থা করে দিচ্ছি। বাকের একটি ২০ টাকার নোট বের করে দিল। টাক মাথার লোকটি বলল, আরো ৫টা টাকা দেন তাহলে। ভালো কম্বল পাবেন। নয় এমন কম্বল দিবে ঘুমাতে পারবেন না। বাকের কিছু বলল না। লোকটি বলল, হাজতের খাওয়া খাবেন না বাইরে থেকে খানা কিনে আনবেন? টাকা দিলে এরা বাইরে থেকে খাওয়া কিনে আনে। আমি আগে কিনেই আনতাম। এখন টাকা শেষ। আমার ছেলে টাকা নিয়ে আসার কথা। জোগাড় করতে পারছে না। আপনি কতদিন ধরে আছেন এখানে? ১৩ মাস। ১৩ মাস? বলেন কি? এতদিন হাজতে রাখার কোনো নিয়ম নাই। কোর্টে নিতে হয়, জামিন দিতে হয়। জামিন না হলে জেলখানায় হাজত আছে। কিন্তু কিন্তু কি? না, কিছু না। করেছিলেন কি আপনি? ২টা খুন করেছি। টাকা খেয়ে করেছি। যাদের টাকা খেয়ে করেছি তারাই ধরিয়ে দিয়েছে। বড় ভাই, গোটা ১০ টাকা ধার দিতে পারেন? আমার ছেলে টাকা নিয়ে এলেই পেয়ে যাবেন।
আপনার নাম কি? আমার নাম কবির উদ্দিন। বাড়ি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ গিয়েছেন কখনো? না। ভালোই করেছেন না গিয়ে। যাওয়ার মতো জায়গা না। আমি নিজেই যাই না। বাকের মানিব্যাগ খুলে ১০টি টাকা দিল। ব্যাগে আরো ৳৩০ মতো আছে। তার জন্য যথেষ্ট। সন্ধ্যার আগেই ব্যবস্থা হয়ে যাবে। সন্ধ্যার আগে কোনো ব্যবস্থা হলো না। কেউ এলো না বাকেরের কাছে। অসুস্থ লোকটি বিকট শব্দে বমি করতে লাগলো মাঝরাতে। বাকির ভেবেছিল এখানেই মরে পড়ে থাকবে। তা অবশ্য হলো না। ওসি সাহেব এসে তাকে হাসপাতালে পাঠালেন। হাজত ঘরে কোনো বাতি নেই। বাতির দরকারও নেই। বারান্দার আলো এসে পড়ছে। এতেই দেখা যাচ্ছে। তবু ওসি সাহেব কি মনে করে যেন ৫ ব্যাটারির টর্চ লাইট সবার মুখের উপর কিছুক্ষণ ধরতে লাগলেন। বাকেরের মুখের উপর তা অনেকক্ষণ ধরা রইল। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে হাসান সাহেব বাকেরের গ্রেফতার হবার খবর পেলেন ১.৫ দিন পর, তাও পত্রিকার মাধ্যমে। ছবি ছাপা হয়েছে পত্রিকায়। কোনো খবরই তিনি দুবার পড়েন না। এটিও পড়লেন না। যদিও তার মন বলতে লাগলো এই খবরটা আবার পড়া উচিত এবং কিছু একটা করা উচিত। তিনি অবশ্য পরপর ২ কাপ চা খাওয়া ছাড়া আর কিছুই করলেন না। ১১টা বাজার আগেই বাসায় চলে এলেন। অফিসে তার কিছুই করার ছিল না। সেলিনা অসময়ে তাকে ফিরতে দেখে মোটেই অবাক হলেন না। যেন তিনি জানতেন হাসান সাহেব অসময়ে ফিরবেন এবং এজন্যই যেন সেজেগুজে অপেক্ষা করছিলেন। সেলিনা বললেন, তুমি কি ৮ ঘন্টার নোটিসে চিটাগাং যেতে পারবে? কেন? পারবে কিনা আগে বলো। না পারার তো কোনো কারণ দেখি না। তানিয়ার বিয়ে। এখন আবার বলে বসো না যে তুমি তানিয়াকে চেনো না। চেনো তো? হ্যাঁ চিনি। তোমার খালাতো বোন। না হয়নি। আমার ফুফাতো বোন। হঠাৎ বিয়ে ঠিক হয়েছে। আমাকে টেলিফোনে বলল। আমি বলে দিয়েছি, যেভাবেই হোক তোমাকে নিয়ে আমি কাল সকালে চিটাগাং উপস্থিত হব। হাসান সাহেব কিছু বললেন না। সেলিনা বললেন, কথা বলছো না কেন? কি বলবো? যেতে পারবে কিনা? বিয়েটা সেরে সেই রাতেই না হয় ফিরে আসবো। রাত ১০টায় ট্রেন আছে। আমি টিকিট কাটতে পাঠিয়েছি। অনেকদিন ট্রেনে চড়া হয় না। তোমার ট্রেনে চড়তে ইচ্ছা করে না? করে। তুমি যে প্রায়ই একটি কবিতা বলতে, কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। হ্যাঁ, বলতাম। রাতের ট্রেনে জাস্ট আমরা দুজন। ইন্টারেস্টিং হবে না? আমার তো মনে হয় খুব ফান হবে। হবে হয়তো। আমি তোমার সুটকেস গুছিয়ে রেখেছি। কাজ তো তাহলে অনেক দূর এগিয়ে রেখেছ। হ্যাঁ, তা রেখেছি। ট্রেন ছাড়ল রাত ১০টায়। হাসান সাহেবের বেশ ভালোই লাগছে। কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। কবিতাটি বারবার মাথায় ঘুরছে। দুজন মাত্র প্রাণী এই কামরায়। তাদের কেউ ঘুমোচ্ছে না। তবু এই কবিতার চরণটি মাথায় আটকে গেল কেন? সেলিনা কী সব যেন বলছে। কিছুই মাথায় ঢুকছে না। কিন্তু শুনতে ভালো লাগছে। সেলিনার গলার স্বর চমৎকার। এই, তুমি কথা বলছো না কেন? শুনছি। দুজনে কথা বললে কে শুনবে? পাকেরের ব্যাপারটা নিয়ে কিছু করেছো? হাসান সাহেব বললেন, তুমি জানতে? জানবো না কেন? কবে জানলে? যেদিন ধরে নিয়ে গেল সেদিনই। তুমি অফিসে চলে গেলে। একটা ছেলে এসে আমাকে বলল। আমাকে তো কিছু বলনি। আমি জানলাম খবরের কাগজ পড়ে। সেলিনা চুপ করে রইলেন। হাসান সাহেব শান্ত স্বরে বললেন, আমাকে জানানো উচিত ছিল। আমার জানাতে ইচ্ছে করেনি। হাসান সাহেব আবার চুপ করে গেলেন। ট্রেন চলছে দ্রুত গতিতে। ঝিকঝিক শব্দ হচ্ছে। ছোটবেলায় এই শব্দের সঙ্গে কত রকম গান মিশে যেত। এখন যাচ্ছে না। শুধু রজনী নিঝুম কথাটা এসে মিশেছে। সেলিনা বললেন, ঘুমিয়ে পড়েছ? না। পাকেরকে নিয়ে চিন্তা করতে হবে না। ওর বন্ধু-বান্ধবরা ওকে ছাড়িয়ে আনবে। আমি বাকেরকে নিয়ে ভাবছি না। কি ভাবছো তাহলে? নিজের কথা ভাবছি।
কোর্টে বাকিরের জামিন হলো না। তার বিরুদ্ধে 448 এবং 19/F ধারার দুটি অভিযোগ। এই দুটি অভিযোগই জামিনযোগ্য নয়। কোর্ট থেকে পুলিশ রিমান্ডের উদ্দেশ্য হচ্ছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা, তার সহযোগী অপরাধীদের সম্পর্কে তথ্যাদি নেওয়া। কিন্তু কার্যক্ষেত্রে সেরকম কিছু হলো না। তাকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে পুলিশের কোনো রকম আগ্রহ দেখা গেল না। এর মধ্যে ইয়াদ এলো তাকে দেখতে। স্যুট টুট পরা ভদ্রলোক, চুলের স্টাইল বদলে ফেলেছে কিংবা কিছু একটা করেছে, তাকে চেনা যাচ্ছে না। সে চোখ কপালে তুলে বলল, অবস্থা কি? অবস্থা তো দেখতেই পাচ্ছিস। হেভি পিটন দিয়েছে মনে হয়, মুখ ফোলা। মারধর করেনি, মশার কামড়ে মুখ ফুলেছে। মশারি দেয় না? বাকের উত্তর দিল না। তার প্রচণ্ড ইচ্ছা করছে গারদের ফাঁক দিয়ে হাত বের করে প্রচণ্ড একটি চড় কষিয়ে দিতে। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, হারামজাদা। আমি খবর পেয়েছি পরশু, বুঝলি? খবর শুনে আমার মাথায় ঠান্ডা এসে পড়ল। বিনা মেঘে বজ্রঘাত। আমি ভাবলাম ব্যাপারটা কি, কোন ঝামেলায় জড়ালি? নে, সিগারেট নে। বাকের সিগারেট নিল। টাক মাথার কবিরউদ্দিন বলল, স্যার, আমাকে একটা দেন। আমি বাকের সাহেবের খোঁজ খবর করছি। ইয়াদ সিগারেটের প্যাকেট বাকেরের দিকে এগিয়ে দিল। রাজা মহারাজদের মতো ভঙ্গি করে বলল, রেখে দে তোর কাছে। আর শোন, কোনো রকম চিন্তা করবি না। আমি আমার শ্বশুর সাহেবকে বলছি। সে কানেকশনওয়ালা আদমি। 2-3টা টেলিফোন করলেই দেখবি জামিন হয়ে গেছে। তোর ভাই কিছু করছে? জানি না, বোধহয় কিছু করছে না। শুনলাম তার চাকরি নিয়ে সমস্যা হচ্ছে। কি সমস্যা? তা জানি না। বাংলাদেশে কি সমস্যা শেষ আছে নাকি? ইয়াদ পেট কাঁপিয়ে হাসতে লাগলো। এর মধ্যে তার একটা নাদুস নাদুস ভুঁড়িও হয়েছে। দেখলেই হাত বুলাতে ইচ্ছা করে। বাকের, বল। আমার একটা নিউজ আছে। শ্রীলঙ্কা যাচ্ছি। তাই নাকি? হুম। আমার এক মামা শ্বশুর ম্যানেজ করে দিলেন ব্যবসার ব্যাপারে। ওখান থেকে নারকেল তেল আনাবো। ভালো। আমার বউ সঙ্গে যেতে চাচ্ছে, বুঝলি? দিনরাত ঘ্যান ঘ্যান করছে। নিয়ে যা। মেয়ে ছেলে কোথাও সঙ্গে নিতে আছে? ওই যে কি যেন বলে, পথে নারী বিবর্জিতা। আমিও চেষ্টা করছি, কিছু লাভ হবে না। এঁটেল মাটির মতো লেগে গেছে। বাকের চুপ করে রইল। ইয়াদ তার সিগারেট শেষ করে উঠে থু করে একদলা থুতু ফেলল। চোখ মুখ কুঁচকে বলল, বড় কান্ধা জায়গা, বমি এসে যাচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, 24 ঘন্টার মধ্যে ছুটিয়ে নিয়ে যাব। কাউকে কোনো খবর টবর দিতে হবে? না। তুই যাচ্ছিস? হুঁ। কবিরউদ্দিন বলল, স্যার, আপনি বাকি সাহেবকে কিছু টাকা পয়সা দিয়ে যান। ওনার হাতে একটা পয়সা নেই। ইয়াদ আশ্চর্য হয়ে মানিব্যাগ বের করল। দুটি 100 টাকার নোট এবং কিছু খুচরা ছিল। 100 টাকার দুটি নোটই এগিয়ে দিল। পাকের টাকা নেবার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। হাত বাড়ালো কবিরউদ্দিন। মুখ ভর্তি হাসি দিয়ে বলল, যাবার আগে ওসি সাহেবকে একটু স্যার বলবেন আমাদের দেখাশোনার জন্য। একটা এক্সট্রা কম্বল পেলে স্যার খুব ভালো হয়। 7 দিনের পুলিশ রিমান্ডের সময়সীমা শেষ। কিন্তু পুলিশ আরও 7 দিনের সময় চাইল। কোর্ট সময় মঞ্জুর করল। পাকের পুরনো হাজত ঘরে ফিরে এলো। কেউ তার সঙ্গে দেখা করতে এলো না। প্রথম 7 দিন পার করতে যতটা খারাপ লাগছিল, দ্বিতীয় 7 দিনে ততটা খারাপ লাগলো না। কারণ কবিরউদ্দিন কিভাবে যেন গাঁজার ব্যবস্থা করে ফেলেছে। গাঁজাটা বেশ ভালো জিনিস, টানার জন্য কলকে লাগে না। সিগারেটের তামাক ফেলে দিয়ে তার ভেতর গাঁজা ভরে চমৎকার টানা যায়, ভালোই লাগে। প্রথম খানিকক্ষণ মন খুব কোমল হয়ে যায়, কাঁদতে ইচ্ছা করে খুব ভালো ভালো কাজ করতে, মানুষের দুঃখ কষ্ট দূর করে দিতে। সেই কোমল ভাবটা দীর্ঘস্থায়ী হয় না। খানিকক্ষণের মধ্যেই জগৎ সংসার সম্পর্কে একটা বৈরাগ্য এসে পড়ে। এই বৈরাগ্যের ভাব সাধারণত দীর্ঘস্থায়ী হয়। সবচেয়ে বড় কথা, রাতের ঘুমটা ভালো হয়। এক ঘুমে রাত কাবার। ঢং ঢং করে এরা যে ঘণ্টা পিটে, সেই শব্দও কানে যায় না। অন্যান্য হাজতিদের সম্পর্কে প্রথম দিকে তার খানিকটা বিতৃষ্ণার ভাব ছিল। এখন সেটা নেই। সবার সঙ্গেই তার এখন ভালো সম্পর্ক।
মতিলাল নামে একজন হাজতি ছাড়া পেয়ে চলে যাবার দিন বাকেরের বুক হু হু করতে লাগলো। আর মতিলাল হারামজাদাও এমন করুক, ছাড়া পেয়েছিস বগল বাজাতে বাজাতে চলে যা। তা না, সবাইকে জড়িয়ে ধরে আকাশ পাতাল কান্না। এইভাবে কাঁদলে অন্যদের চোখে পানি আসবেই। বাকেরের গলা ভার হয়ে গেল, চোখ ঝাপসে হয়ে গেল। বহু চেষ্টায় গলার স্বর কর্কশ করে সে বলল, কি এত দেরি করছেন? বাড়ি চলে যান। আর এত কাঁদছেন কেন? মেয়ে ছেলে নাকি? চোখ মুছেন রে ভাই।